নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন আমরা আছি মালবাজার বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। এই হলো মালবাজারের পার্ক, খুব সুন্দর পার্কটা। আমি আগেও গিয়েছি, ভেতরে খুব সুন্দর। কিছু কপতি বসে বসে প্রেম করে এবং বলা ভালো যে বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে এখানে না ঢোকাই ভালো। হ্যাঁ, যারা এনজয় করছে তাদেরকে এনজয় করতে দেওয়াই আমি মনে করি বেটার। রাস্তাটা খুব সুন্দর। তো মালবাজার ছাড়িয়ে গেলাম, এখন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ডুয়ার্সের দিকে এগিয়ে চলছি। জায়গাটা খুবই সুন্দর। বর্ষার মধ্যে আমাদের এই ট্রিপ জন্য ঝোপ জঙ্গলটা বেশি, বাট যারা প্রকৃতি পিপাসু তাদের কাছে হয়তো এটা খুব ভালো লাগবে। এবং যেতে যেতে আমরা দূরে দেখতে পাচ্ছি বেশিরভাগ চা বাগান এবং কতগুলো ছোট ছোট নদী। এই নদীগুলো কিন্তু তিস্তার থেকে বা জলঢাকার থেকে বেরিয়ে এবং ছোট ছোট উপনদী হয়ে বা ছোট ছোট জলধারা হয়ে এখানটায় প্রবাহিত হয়। এই হলো চা বাগান। চা বাগানগুলো অনেকটা উঁচুতে এবং রাস্তাটা অনেকটাই নিচে। আমার ভিডিওটা একটু কাঁপছে, কারণ হলো যেহেতু বাসটা চলছে, আমরা অতটা বাজেট নিয়ে এই ট্রিপটা করিনি, তাহলে হয়তো একটা গাড়ি ঠিক করতে পারতাম। একটু কম বাজেটে করার জন্যই বাসে করে ট্রিপ করা, যদিও একটু কষ্ট হয়েছে, হেকটেক হয়েছে। মেয়ে নিয়ে, মেয়েটা গরমেও খুব কষ্ট পাচ্ছিল। তো মালবাজার থেকে কিছুটা গিয়ে আমরা কিন্তু প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতন পরিস্থিতি। কিছু কিছু জায়গা আছে খুব সুন্দর এবং আমাদের ভীষণই ভালো লাগে। এই মনোরম ওয়েদারে না, একটি ওয়াচ টাওয়ার পেরিয়ে গেলাম। এটা খুব সম্ভবত একটা বিএসএফ ক্যাম্প। চলার পথে আমরা পেরিয়ে গেলাম একটা ছোট্ট নদী। এরপরেই চলে আসছে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ডামডিমে। তারপরে আমরা পেরিয়ে যাচ্ছি রাস্তার দুধার ধুধু প্রান্তর, প্রচণ্ড গ্রিনারি, ঘাস পালা, গাছ। রাস্তা প্রচণ্ড পিছলা, বাসটাও যাচ্ছে বেশ জোরে। দূর থেকে দেখা যাচ্ছে একটা গাছ বাড়ি, একটু সামনে আসলে হয়তো দেখা যাবে। এরপরেই এটা আসবে, এই যে গাছ বাড়িটা ভীষণ সুন্দর। দূর থেকে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, ক্যামেরাটাও আমাদের অতটা স্বাদ দিচ্ছে না। এটা একটা বিএসএফ ক্যাম্পগুলো এখানে না খুব সুন্দর করে সাজানো। আবার একটা নদী পেরোলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি লাভা যাওয়ার রাস্তাটার ঠিক মোড়ে, ডামডিমে। এখান থেকে 52 কিলোমিটার দূরে হলো লাভা, তারপরে লোলেগাঁও। এবার ডামডিং থেকে আমরা বদলাবাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় প্রচুর চা বাগান, এত সুন্দর মনোরম পরিবেশ। চা বাগানের একটা জিনিস কি, চা গাছ যেরকম লাগানো থাকে তার সাথে সাথে থাকে বড় বড় গাছ, কারণ ছায়াযুক্ত গাছ তো। এখানে ল্যান্ডস্কেপটা অনেকটাই ঢালু জায়গায় চা গাছ খুব ভালো হয়। আমরা তো সেটাই ছোটোর থেকে জেনে এসেছি, কিন্তু এখন তো আমাদের সমতল জায়গা তো বেশি প্রফিটের জন্য চা গাছ সবাই করছে। এতে ল্যান্ডের অনেক ক্ষতি হচ্ছে, তাতে কি লোকে অত কেয়ার করে না। পয়সা কামাইটাই এখন মেন উদ্দেশ্য হয়ে গেছে। যেরকম আমরা কোনো কিছু চিন্তা না ভাবনা না করেই হয়তো আমরা ভিডিও দিয়ে চেষ্টা করছি পয়সা কামাইয়ের জন্য। সবারই পয়সা কামাইটাই অনেক বেশি প্রয়োজন। আপনাদের কি মত সেটা অবশ্যই জানাবেন। পয়সা কামাইটাই কি একমাত্র পথ, নাকি সুখ শান্তিটাও প্রয়োজন? কমেন্টে লিখবেন অবশ্যই। চা বাগান পেরিয়ে আমরা এখন একটা 4 লেন রাস্তা ধরেছি। এটা বেশি দূর না, ফ্লাইওভার, অল্প একটুই রাস্তা, কিন্তু খুব সুন্দর। ফ্লাইওভার বরাবরই আমার খুব ভালো লাগে, উপর থেকে নিচকে দেখতে ভালো লাগে। নিচে যখন উপরে উঠে যাই, নিচটা কেমন সেটা একটা উপভোগ করার মতন বিষয়। অনেকেই উপভোগ করে, আমিও তো সেই জন্য উপভোগ করি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর টার্ন নিয়েছে, এই জন্য ভিডিওটা করছি। মানে আমার প্রকৃতিকে ভিডিও করার না একটা আলাদাই নেশা আছে, সেটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের ম্যাডাম অর্থাৎ দিদিভাই আমাকে বারবারই বলে যে কী কারণে তুমি এত ভিডিও করছো, আমার ভিডিও বেড়ে যাবে, ভিডিওর লেন্থ বেড়ে যাবে, লোকে দেখবে না। বাট আমার মনে হয় লোকের দেখার থেকেও বড় কথা যে আমরা কতটা আনন্দ পাচ্ছি। যেতে যেতেই একটা নদী পেরোচ্ছি, নদীটার নাম আমি ঠিক বলতে পারবো না,
বাট পাশ দিয়ে রেল ব্রিজ, রেল লাইন, ওই দিক দিয়ে আমরা পথ দিয়ে চলছি, রাস্তা দিয়ে চলছি। একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে ওদলাবাড়ির ঠিক কাছেই, ওদলাবাড়িতেই বলা যায়। ভীষণ ভালো লাগলো, আন্ডার কনস্ট্রাকশন। এই আমরা দাঁড়িয়ে আছি এখন ওদলাবাড়িতে, নেরোলেকের দোকান এবং এটাই মেইন বাজার, ট্যাক্সি স্ট্যান্ডও আছে এখানে। তোরা, ওর মা সবাই ক্লান্ত, তোরা তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে, ওর মা উদাস চিত্তে কী যেন দেখছে। বাসটা খুবই কনজাস্টেড, এত ভিড়। আমাদের উত্তরবঙ্গে এই একটা সমস্যা, মানে রাস্তাঘাটে লোকজন হয়তো নেই, বাট বাসে কেন জানি না এত ভিড়। ব্যবসায়ীরা সবাই বলে যে না রাস্তায় লোক নেই, ব্যবসা ভালো হচ্ছে না, বাট বাসে এত ভিড় হয়। এদিকে আবার বাসওয়ালাকে যদি জিজ্ঞাসা করেন তো দেখবেন সে বলবে না ব্যবসাই ভালো হয়নি। কী ব্যাপার এটাই বুঝতে পারি না। এদিকে লাল শাড়ি পরা যাকে দেখছেন সে কিন্তু একটা হিজড়া, আমি ইয়ার্কি মারছি না, বাট এখন এদের দাপটটাও না খুব বেড়ে গেছে। একটা বাস যাত্রী, সবার একটা মানসিক একটা অন্যরকম ব্যাপার থাকে, তার মধ্যে এসেও 10 টাকা 20 টাকা দিতে হচ্ছে, তাদের মধ্যেও একটা জুলুম। ভালো লাগে না, মানে জাস্ট একদমই ভালো লাগে না। এদিকে আমরা কথা বলতে বলতে ওদলাবাড়ি তো পেরিয়ে গেলামই। এখানে একটা রিহ্যাব সেন্টার দেখতে পাচ্ছি লাল রঙের। এরপরে ওদলাবাড়িতে ঢুকেই গেলাম বোধহয়, না ও সরি, ওদলাবাড়ি পেরোলাম। এই জায়গাটায় পেরিয়ে এখন আবার সেই প্রকৃতির মাঝে চলে আসলাম। এখন একটা নদী পেরোচ্ছি। নদীগুলো কি ভয়াবহ অবস্থা বাবা, এই বৃষ্টিতে জল বেড়েছে। কিন্তু দূর থেকে একটা অদ্ভুত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি, এত ভালো লাগে, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোমরা অনেকেই হয়তো পাহাড়ে গেছো, পাহাড় দেখেছো, পাহাড় উপভোগ করেছো, তোমাদের কাছে এগুলো নিউ নর্মাল বা খুব নতুন। বাট আমার কাছে বা আমাদের দুজনের কাছেই না এই জিনিসগুলোই একটা নস্টালজিয়া। এবং আমরা যেই ঘুরতে গেছি মেয়েকে নিয়ে একটা ছোট্ট ট্রিপ, হ্যাঁ, এটাতেই আমাদের একটা বড় আনন্দ। এবং চারপাশের এত প্রকৃতি দেখে না এত ভালো লাগে। রাস্তাঘাটে কিন্তু জ্যামও খুব একটা বেশি ছিল না, জ্যাম বলা চলে নেই বললেই চলে। ডুয়ার্সের যেটা সবথেকে মনোরমকর পরিবেশ, এটা আমাদের এখানেই একমাত্র পাওয়া যায়। এদিকে দেখা যাচ্ছে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। এখানটা বলে নেওয়া দরকার, ফ্লাইওভারগুলো এখন মেইনলি হচ্ছে মানে ট্রেন ফ্লাইওভার, মানে এখানটায় লেভেল ক্রসিংগুলো উঠে যাচ্ছে। এখানে আমরা এই আছি মিনা মোড়ে। মিনা মোড়টাও খুব সুন্দর এবং এদিকে সবই চা বাগান এবং চা শ্রমিকই এখানে আধিক্য বেশি। তবে চা শ্রমিকরা কিন্তু খুব কষ্টেই জীবনযাপন করছে, খুব কষ্টে জীবনযাপন করছে। আমরা হয়তো প্রকৃতি দেখার জন্য এদিকে আসি ঠিকই, বাট চা শ্রমিকদের যে কষ্ট সেটা হয়তো বলে বোঝানো যাবে না। যাই হোক, অতিরিক্ত হয়তো কথা বলে ফেলছি। তোমরা সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করো, আর কাইন্ডলি আমার কথাগুলো একটু টলারেট করে নিও। তোমাদের দিদিভাইয়ের কথা তো সবসময়ই শোনো, আজকে নয় কষ্ট করে আমার কথাটাই শুনলে। দেখানোর মতন হয়তো কিছুই নেই, নির্মল প্রকৃতি, তাও প্রকৃতি অনেকটাই কমে গেছে এখানটায়। গাছপালা তো নেই, দেখতেই পাচ্ছ, 1-2টা গাছ রাস্তার ধারে, আর বেশিরভাগ প্লেসই কমার্শিয়াল হয়ে গেছে। মাঝে মাঝে ক্যামেরাটা ভেতরে ঢোকাতে হচ্ছে, এই জন্যই এরকম মাঝখানে মাঝখানে হচ্ছে। একটু স্কিপ করে তোমরা যেও। আবার শুরু হলো চা বাগান, এবং এখন এই জায়গাগুলো না চা বাগান আর জঙ্গলের সংমিশ্রণ। কিছুটা চা বাগান, কিছুটা জঙ্গল। অ্যাকচুয়ালি ছিল তো জঙ্গল, বাট সুবিধার্থে, মানুষের সুবিধার্থে, পয়সার কামাইয়ের জন্য অনেক আগেই এগুলো চা বাগানে রূপান্তরিত হয়ে গেছে। চা গাছ অর্থকারী ফসল আমরা পড়েছি, এরা এই কাজগুলো করেছে জন্যই আমরা বইয়ের পাতায় দেখতে শুরু করেছি চা একটা অর্থকারী ফসল। বাট কতটা যে পরিবেশকে ধ্বংস করে এই চা বাগানগুলো হয়েছে চিন্তার বাইরে। আজও আমরা শুনতে পাই হাতির হানা কোথায়? চা বাগানে। গন্ডার কোথায় বেরোলো? চা বাগানে। বাইসন কোথায়? চা বাগানে। আবার বিলুপ্ত প্রায় বাঘ, চিতাবাঘ, সেটাও বেরোলো কোথায়? চা বাগানে। কেন বেরোচ্ছে বলুন তো? এই যে আমাদের এই প্রকৃতিকে ধ্বংস করার মাঝে 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 দেখতে পাবেন ইকো রিসোর্ট আছে, ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন হোটেল আছে,
আপনাদের কি মনে হয় এই জায়গাগুলো করা উচিত? প্রকৃতিটাকে নির্মলভাবে রাখাটাই ভালো নয় কি? চলতে চলতে তো অনেকটাই চলে আসলাম, প্রায় সেবকের কাছাকাছি চলে এসেছি। বাগরাকোট পেরিয়ে গেছি, রেল ওভারব্রিজ এটা। এই রেল লাইনটাই কিন্তু আমাদের ডুয়ার্সের সেই মনোরম পরিবেশকে রেলের দ্বারা দেখা যায়, এবং আপনারা এটাও একবার উপভোগ করতে পারেন। আমরা চেষ্টা করব এই ডুয়ার্সের এই অংশটাকে রেলেও কভার করার জন্য। এদিকে তোরা তো ঘুমাচ্ছে ওর মার কাছে, মোবাইলটা ওর মাকে হ্যান্ডওভার করে দিয়েছি। একটু ওকেও দেখানো দরকার। আমার হাতটা ব্যথা হয়ে গেছে, মাথাটা আর কি জিরিয়ে নিলাম। এত ভিড়ে চাপাচাপি, সিটটা ভেজা বৃষ্টিতে। এদিকে এই যে চলে এসেছি আমরা কিন্তু সেবকের সেই পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে এখন। গাড়ি কিছুটাই পাহাড়ে যায়, বেশি বেশি দূর যায় না। করোনেশন ব্রিজ দিয়ে আবার ওই পাহাড়ে যেতেই আর কি আমাদের নেমে যেতে হবে। সেখানে আমাদের সেবক কালীবাড়ি, খুব সুন্দর। কিন্তু আমার কিন্তু একটু ভয় ভয় করছিল। কেন? কারণ জায়গাগুলো এত পিছলা, আমার খালি মনে হচ্ছিল যে পাহাড়টা আবার ধসে টসে না পড়ে যায়। হ্যাঁ, এই চিন্তা করতে করতেই ভিডিওটা বানাচ্ছি। কারণটাও কিন্তু অমূলক নয়, কারণ তোমরা সবাই হয়তো পেপারে দেখেছো যে লাভার থেকে লোলেগাঁও যাওয়ার পথে বিশাল এক ধস নেমেছে। যেতে যেতেই একটা ছোট্ট ঝর্ণা, এগুলো ঝর্ণা হয়তো একদমই ছোট, জলধারা বলা যায়। এদিকে বিশাল এক পাথর পড়েছে, এই পাথরটাকে হয়তো সরায়নি ইচ্ছা করে। রাস্তাঘাটে এত সুন্দর মনোরম জায়গা দেখা যায় না, এত ভালো লাগে। স্কুটি নিয়েই চলে এসছে কত লোকে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজ। রাস্তা দিয়ে একটা বানর চলে গেল। এই বানরের জন্য একটা কাণ্ডও হয়েছে, সেটা পরের ব্লগে বলবো। যে কাণ্ড হয়েছে বাবা, আগেও আমি এটার সম্মুখীন হয়েছি। বানর আমি ভীষণ ভয় পাই, এবং এরা এত ফেরোসাস হয় তা বলার অপেক্ষা রাখে না। রাস্তা দিয়ে খুব সুন্দর ভিউ পেতে পেতে চলছি। রাস্তায় কিন্তু কাজও হচ্ছে প্রচুর, কারণ কি অনেক গাছপালা এই ড্রেনেজ সিস্টেমে পড়েছে। হ্যাঁ, এবং সেগুলোকে পরিষ্কার করারও কাজ চলছে। এখান দিয়ে একটা ছোট্ট জলের ধারা নেমে এসছে, সবই তিস্তাতে গিয়ে পড়ছে। এই যে প্রচুর ওয়ার্কার কাজ করছে। এই সামনে আরও ওয়ার্কার দেখা যাচ্ছে, এই যে গাছপালাগুলো সরাচ্ছে দেখুন। এই একটা ট্রাক পাস হয়ে গেল। এখানটায় কিন্তু প্রচুর এই ভুটান হোক, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যেসব আসাম স্টেট আছে, অরুণাচল, সেই সব দিকেও কিন্তু প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যায়। এবং বলা বাহুল্য, আপনারা হয়তো জেনে ভালো লাগবে, এই রাস্তাটাই কিন্তু সবথেকে পুরনো রাস্তা। আমাদের জলপাইগুড়ি দিয়ে ফেরার পথে যেই ব্রিজটা দিয়ে আমরা আসবো, সেটা কিন্তু অনেক নতুন, এবং এটাই পুরনো। আগে এই রাস্তা দিয়েই কানেকশান ছিল নর্থ বেঙ্গলের সাথে বাকি ইন্ডিয়ার, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তার মধ্যেই একটা নদী, বিখ্যাত তিস্তা নদী, যেটা নিয়ে বাংলাদেশ বেশ অভিযোগ জানায়। যাই হোক, সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আমি অত কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যাব না। যাই হোক, ব্রিটিশরা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু কিছু কিছু কাজ তারা সত্যিই ভালো করেছে, যেটা আজকের দিনে এত টেকনোলজির মাধ্যমেও সেটা সম্ভব নয়। তার মধ্যেই অন্যতম আমাদের এই উত্তরবঙ্গের গর্ব করোনেশন ব্রিজ, যেটা তার লাইফ টাইম যেটা ছিল, অর্থাৎ 125 বছর, সেটাও পার করে ফেলেছে, বাট এখনও স্বমহিমায় চলছে। আর কত ব্রিজ আমরা দেখতে পাই বিহার, উত্তরপ্রদেশে আকছার ব্রিজ পড়ে যাচ্ছে। এটা একটা ভাববার বিষয়। ব্রিটিশরা সেদিনকার আমাদের এই ব্রিজটা তৈরি করেছিল, বাট এখনও পর্যন্ত সেটা অটুট আছে, এবং আমরা সেটা দেখতে পর্যন্ত যাই। কিন্তু এখনই কিন্তু সেই ব্রিজে উঠবো আমরা। এই ব্রিজটার যখনই সামনে চলে আসি, তখনই একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, এই আমরা ব্রিজের উপরে উঠলাম, বিখ্যাত সেই করোনেশন ব্রিজ। সবাই বাসের মধ্যে থেকে কিন্তু নদীকে প্রণাম করছিল। এটা একমাত্র ইন্ডিয়াতেই সম্ভব, এবং হিন্দু কালচারেই এটা সম্ভব। যা কিছুই দেখা যায় সেটার মধ্যেই ভগবানের ভাব। হ্যাঁ, এই জন্য আমি সত্যি বলতে পারি, আমি হিন্দু হয়ে গর্বিত। আমি অন্য কোনো ধর্মকে ছোট করছি না, বাট আমি সনাতনী হয়ে সত্যিই গর্ববোধ করি যে আমরা সব কিছুর মধ্যেই ভগবানকে পাই।
সবাই অনেকে বলে আপনাদের 33 কোটি ভগবান, এটা নিয়ে হয়তো অনেক বিভেদ হতে পারে, অনেকে কোটি মানেটাই বোঝে না। বাট হ্যাঁ, আমরা 33 কোটি না, 33 লক্ষ কোটি ভগবানকে আমরা পূজন করি। এটাই আমাদের কালচার, এটাই আমাদের ঐতিহ্য। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেবকে আর সেবকেশ্বরী কালী মন্দিরে। তো চলো গিয়ে দেখি ভেতরটা, যদি এখানে ভিডিও করতে দেয় অবশ্যই করবো, আর এখানেও বোধহয় ভিডিও অ্যালাউ নেই। তো ঠিক আছে চলো। যথারীতি আমরা সেই সেবকেশ্বরী মন্দিরে উঠে যাচ্ছি এখন। এদিকে তো তোমাদের দিদিভাই তো পার হলো অনেক কষ্টে, এই যে ঝর্ণা, এই জলটাতে পা ধুয়ে তারপরে উঠতে হয়। এই আমি উঠে যাচ্ছি মেয়েকে কোলে নিয়ে, ওর মা পারে না এত মেয়েকে নিয়ে উঠতে উপরে। এই ঠান্ডা জলে পা দিয়েই রেখেছে, মানে কি যে আরাম পাচ্ছে, এটা কিন্তু আদতে পাটা ধুয়ে মাথায় জল টল দিয়ে ওঠার জন্য। সব মন্দিরে এটা একটা নিয়ম, পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে তারপরে উপরে উঠতে হয়। আমি একটু ওয়েট করছিলাম, এই সবাই উঠে যাচ্ছে সুন্দর করে, পাশে রেলিং দেওয়া আছে, এই রেলিংটা ধরে ধরে উঠতে হয়। প্রচণ্ড পিছলা ছিল, রক্ষণাবেক্ষণের কিছুটা অভাবও আছে। চুলটাকে খোপাই করে রেখেছি, ঠিক আছে? কিছু মনে করো না, ঠিক আছে? কেন বলো তো, গাড়িতে এসছি না, চুলগুলো জট পেকে যাবে। এত সিঁড়ি বাবা। চলো চলো। উফ, কত সিঁড়ি! এই যে আমি উঠছি মেয়েকে নিয়ে, এত কষ্ট হয়, এত হাঁপ ধরে যায় না চিন্তার বাইরে। তাও আবার এমন নির্বোধের মতো একটা কাজ করলাম, টানা উঠেই গেছি। তোমাদের দিদিভাইও তাই, মানে একটু যে রেস্ট নিয়ে 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 উঠবো, এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম এত সিঁড়ি ওঠার জন্য। পাশ দিয়ে সেই যে জলের ধারাটা বয়ে যাচ্ছে, এটাকে ঝর্ণা বলে, ঝর্ণাকে অন্তত হেড করা যায় না। তাই এর জলের ধারাই বলছি। ব্যাস ব্যাস, পৌঁছে গেছি বাবা, আর মাত্র এই কয়টা সিঁড়ি। এইটুকু উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো আমার হাতে জলের বোতল, তাড়াতাড়ি করে জল বার করছি, আর হার্টের কাছে হাতটা দিয়ে দেখি মানে প্রচণ্ড জোরে ধুকপুক ধুকপুক করছে। তারপরে মাকে দেখবো কি, থাক বাবা, আগে তো নিজেদের রক্ষা পাই। এইদিকে চতুর্দিকে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বাট একটাই দুঃখ, মা দর্শন দিলেন না, হয়তো চাননি, এটা আমি বিশ্বাস করি। এদিকে কনস্ট্রাকশনের খুব কাজ হচ্ছে, মেয়েটা মানে কি যে শুরু করছে, মন্দিরে যেতে পারলে যে এত আনন্দ, এই যে মাথা বের করে দিচ্ছে। এইদিকে পুরোহিত মশাই কিন্তু ওনার সঙ্গে বেশ ভালোই মজা জমিয়েছিলেন। এই যে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে ও আপন খেয়ালে, মানে আমরা কিছু ওকে বলিও নি, ও দিব্যি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কোনো বাঁধন নেই। আমরা কিন্তু ওকে না অতটা, মানে যাস না করিস না এই জিনিসটাতে না আমরা অতটা ওকে বেঁধে রাখিনি, থাক হোক চলুক। এদিকে দৌড়াদৌড়ি করছে কয়েকজনই ভক্ত, সবাই হয়তো জানে যে এই সময় মন্দিরের দরজাটা বন্ধ থাকে, তাই ফাঁকা, আমরাই একমাত্র যে জানি না। ও বাবা, একবারে মানে জমে গেছে। এটাও একটা ওর বুনু। হ্যাঁ, ও কাউকে দেখলি না গালে হাত দিবে, মানে ওকে আদর করতেই লাগবে। হ্যাঁ, এদিকে হ্যান্ডশেক করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি, এখন আমরা নেমে পড়েছি। এখন একটু ব্রিজে যাব, ব্রিজে একটু দেখে তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। আর দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, একটা ঝর্ণার আওয়াজ, খুব ভালো লাগে। এখন আমরা নিচে নেমে পড়েছি, পাশের ওয়েদারটা খুবই সুন্দর এবং ল্যান্ডস্কেপটাও দারুণ। এখানে কিন্তু অনেক ফুলমালার দোকান আছে পুজো দেওয়ার জন্য, সেবকেশ্বরী মন্দির। এখন আমরা যাব সেবক ব্রিজের দিকে, সেখানেই এক কাণ্ডের সম্মুখীন হয়েছি আমরা। আমি আর মেয়ে আগে আগে চলছি, পিছনে তোমাদের দিদিভাই। এই তোমাদের দিদিভাই এখন একটু ফ্রন্ট ক্যামেরা করে নিজে একটু জ্ঞানের কথা বলছিল, কেটে দিয়েছি। জ্ঞানের কথাটা আর কিছুই না, যে পাহাড়ে যারা থাকে তারাই খুব ভালো থাকে, আমরা অতটা ভালো নেই। হ্যাঁ, আর হলো পাহাড়ে আবহাওয়া খুব মনোরম। এই কথা বলতে বলতেই যাচ্ছি, এদিকে বানরের উৎপাত শুরু হয়ে গেছে। রাস্তা দিয়ে দেখি 3টা বানর এসে কলা টলা খেয়ে এক একজনের কি বেহাল অবস্থা, আর যাওয়ার সাহস করিনি, তাই ফিরে এসেছি। আর বেশি ভিডিওটাও লং করব না, এখানেই আমরা এই
পার্টটাকে আমরা এন্ড করছি। পরের ব্লগটায় আমাদের শিলিগুড়ি যাওয়ার যে প্ল্যান ফট করেই হয়ে গেল সেটা দেখাবো। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই থাক, আবার আসছি কোনো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সাথে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও, কমেন্ট করো। খারাপ লাগলে ডিসলাইক, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। বাই, টাটা, সবাই ভালো থেকো।